রাত 11:30। এই মুহূর্তে আমি দোকান থেকে কিনে আনা রুটি মাংস চিবোচ্ছি, আর তার মাঝে মোবাইলটাকেও সঙ্গ দিচ্ছি। কারণ সারাদিনই আমার এত ব্যস্ততার মধ্যে যায় যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘাটার সময়ই হয় না। আমি বিবেক। কিছুদিন হলো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি নামী আইটি ফার্মে চাকরি পেয়েছি। নতুন শহরে এসে থাকার জায়গা খুঁজতে গিয়ে দেখলাম নামী জায়গায় সবই দামি, কম দামে বাড়ি ভাড়া পাওয়া মুশকিল। তবে অতিরিক্ত চেষ্টার ফলে দালাল মারফত আমি একটি পুরনো চমৎকার বাড়ির খোঁজ পেয়ে গেলাম। ভাড়াও খুবই কম। কিন্তু যেদিন বাড়িটা দেখতে গেলাম সেদিন কিন্তু বাড়ি আর তার আশেপাশের জায়গা দেখে মনটা একটু দমেই গেল। বাড়িটা খুবই পুরনো করেই বলা ভালো। প্লাস্টার খসে পড়ছে, বহুদিন রং হয়নি, তাই জলে গেছে। বোঝাই যায় মালিকের বাড়ি মেরামত করার কোনো ইচ্ছেই নেই। দালাল জানালো মালিক বিদেশ বাসিন্দা, বেশি আসে না, তাই এই অবস্থা। একে বাড়ির এই হাল, তার উপর বাড়িটার আশেপাশে আর বিশেষ কোনো বাড়িঘরও নেই। কিন্তু আমি তরুণ, সাহসী, তাই এসবে আমি পাত্তা দিইনি। নিজের জিনিসপত্র নিয়ে সময়ই উঠে এলাম এই বাড়িতে। আমার চাকরিটার সময় এমনই যে প্রায় বেশ রাত হয় ফিরতে, তাই বাড়িতে রান্না করার বিশেষ অবকাশ নেই। আমি বাইরে থেকেই খেয়ে ফিরি, আর ফিরে এসেই ঘুমিয়ে পড়ি। তাই প্রথম কয়েক রাতে নতুন বাড়িতে থাকার অস্বস্তিটা অনুভব করিনি। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। আজ অফিসের মিটিং তাড়াতাড়ি শেষ হলো যখন, তারপরেই ছুটি হয়ে গেল। ভাবলাম তাহলে রুটি চিকেন কষা কিনে নিয়ে যাই, বাড়িতে খাবো। সেই মতোই এই মুহূর্তে আমি খাচ্ছি আর বসে বসে আমার বন্ধুদের স্ট্যাটাস দেখছি। চোখে পড়ল রোহিত, আমার স্কুল ক্লাসমেট, বিয়ে করতে চলেছে। এনগেজমেন্ট পার্টির ছবি দিয়েছে, ভালোই লাগলো, কমেন্ট করলাম। স্কুলের অনেকেই পার্টি অ্যাটেন্ড করেছে, ছবি ছেড়েছে। হঠাৎই মনে হলো রান্নাঘরে কে যেন খুঁতখুত করে কাজ করছে। আমি অবাক হলাম, এই পুরো বাড়িটাতে এই মুহূর্তে একা আমি ভাড়া থাকি। তাহলে প্রথমেই যে কথাটা মাথায় এলো তা হলো হয়তো বেড়াল ঢুকেছে, আর তা যদি হয় তাহলে তাড়াতে হবে। কিন্তু রান্নাঘরে গিয়ে আমি অবাকই হয়ে গেলাম। রান্নাঘরে কোনো বেড়াল কেন, কোনো ইঁদুরও নেই। তাছাড়া রান্নাঘরের একমাত্র জানলাটাও বন্ধ। আর আমি যবে থেকে এখানে এসে থাকতে শুরু করেছি তবে থেকেই ওই জানলাটা আমি একেবারের জন্য খুলিনি। তবুও কি করে যে কয়েকটা বাসনপত্র নিচে করে ছড়িয়ে গেছে, এটাই আমি বুঝে উঠতে পারলাম না। তারপরে ভাবলাম, কে জানে, হয়তো ঠিক মতো বসানো ছিল না, তাই হয়তো স্লিপ কেটে নিচে গড়িয়ে পড়েছে। আমি বাসনগুলো আবার গুছিয়ে তুলে রেখে খেতে চলে এলাম। এবার আমি মোবাইল খুলে একটা ভূতের ভিডিও দেখছি আর খাচ্ছি। এমন সময় মনে হলো আমার ঘাড়ের পেছনে ঠান্ডা বাতাস বইছে। আমি ভাবলাম পেছনের জানালাটা হয়তো খোলা আছে, তাই হাওয়াটা আসছে, ভালোই লাগছে এই গরমে। কিন্তু তখনই মনে পড়লো, আরে পেছনের দিকে তো কোনো জানালা নেই, যা আছে সেটা তো আমার বাপাশে। তাহলে পেছনের দিক থেকে হাওয়া আসছে কিভাবে? আমি পেছনে ঘুরে একবার তাকালাম, সত্যি ওদিকে কোনো জানালাই নেই। এবার আমার একটু অস্বস্তি বোধ হলো। কি ব্যাপার কি? প্রথমে আতঙ্কিত হলেও কিছু চোখে পড়ল না বলে আমি আবার মোবাইলে মন দিলাম। দেখি তখন ওখানে আগের ভৌতিক ভিডিওটা শেষ হয়ে গিয়ে আরেকটা শুরু হয়েছে, আর ঘড়িতে সময় রাত 12টা। আমি খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। ঘুমটা বেশ জাঁকিয়ে এসেছে। এমন সময় মনে হলো ঘরের হাওয়া কেমন যেন ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘুমের কারণে প্রথমে খেয়াল করিনি, যখন করলাম তখন মনে হলো দম বন্ধ হয়ে আসছে। চমকে উঠলাম, গ্যাসের গন্ধ কি রান্নাঘর থেকে আসছে? আমি টলতে টলতে রান্নাঘরের দিকে এগোলাম, গিয়ে হতবুদ্ধি হয়ে গেলাম। গ্যাস ওভেনের নব খোলা, তাড়াহুড়ো করে ওটা বন্ধ করে জানলা খুলে দিলাম। বাইরের হাওয়া ঘরে ঢুকে ঘরের অবস্থা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এলে। আমি ভাবতে চেষ্টা করলাম কখন আমি গ্যাস জ্বেলেছিলাম। এই থেকে তো যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু শত চেষ্টা করেও আমার কিছুই মনে পড়ল না। তাই শেষ অবধি আমি শুয়ে পড়লাম। সেদিনের মতো আর কিছু না হলেও পরের দিন রাতে আবার আমার ঘুম ভাঙল এক ফিসফিসানির শব্দে। মনে হচ্ছিল যেন দূরে কেউ কথা বলছে। আমি চমকে উঠে বসলাম। আমি জানি আমার এই ভাড়া বাড়ি শহরের এমন প্রান্তে যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই, তাই মানুষের ফিসফাস
আমাকে একটু ভয় পাইয়ে দিল। কোনো চোর আসেনি তো? আমি তড়িঘড়ি উঠে পা টিপে টিপে গোটা বাড়ি ঘুরে এলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়লাম। আবার অন্যদিন কখনো পায়ের শব্দ পাওয়া যেত, কখনো আবার কেউ কাঁদছে এমন শব্দ। প্রথমে ভয় পেলেও আস্তে আস্তে আমি এসবে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। আমি খুঁজে দেখতাম, কিন্তু কোনো উৎস খুঁজে পেতাম না। মন বলল, এসব পুরনো বাড়ির শব্দ। এভাবেই দিন 15 কেটে গেল। তারপর এলো অমাবস্যার রাত। অবশ্য অমাবস্যা নিয়ে আমার আলাদা কোনো চিন্তা ছিল না। অফিস থেকে ফিরে আমি যথারীতি খাওয়া শেষ করে শুতে গেলাম, কিন্তু কেন জানি না ঘুম আসছিল না। হয়তো গরম বেশি তাই। এদিক ওদিক করতে করতেই একসময় চোখ লেগে গিয়েছিল। হঠাৎই বুকের উপর একটা চাপ অনুভব করলাম। আচ্ছা, রাতে বেশি খাওয়ার কারণেই কি এই অনুভূতি? আমি উঠে বসতে চেষ্টাও করলাম, কিন্তু পারলাম না। এরপর খেয়াল করলাম যে আমার উপর একটা কি চেপে বসেছে। কি এটা? ভাবতে ভাবতেই আমি অনুভব করলাম গলার উপরেও এক অসীম চাপ, যেন কেউ শক্ত হাতে আমার গলা চেপে ধরেছে। আমি সেটা সরাতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আর তার বদলে মনে হলো গলাটার উপর এমন সাঁড়াশির চাপ বাড়ছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। বেশ বুঝতে পারছি যে জীবন আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই দেখতে পেলাম যে আমার বুকের ওপর বসে সে একটা প্রেতাত্মা। ওর মুখটা ভয়ঙ্করভাবে বিকৃত, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ওই গলার ওপর চাপ বাড়াতে বাড়াতে বলছিল, তোদের মতো মানুষদের জন্য আমার জীবনটা টুকরো টুকরো হয়ে গেল। আসন্ন মৃত্যুর সাথে লড়তে লড়তে হঠাৎ পারলাম সেই প্রেতাত্মার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। আর পারতেই আমি কাঁপতে কাঁপতে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম, আর পেছনে ফিরে তাকাইনি। তারপর কতক্ষণ দৌড়েছি মনে নেই, কিন্তু শরীর শেষ অবধি আর পারল না। এক সময় রাস্তায় আছাড় খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ পড়েছিলাম জানি না। চোখে মুখে ঠান্ডা জলের ছিটে পড়তে যখন তাকালাম, তখন দেখলাম আমার মুখের দিকে তাকিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে। তাদের মধ্যে কয়েকজন আমাকে তুলতে তুলতে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার? সব বলতে এক ভদ্রলোক আমাকে বললেন, ও বাড়িটার একটা দুঃখজনক ইতিহাস আছে। ওই বাড়িতে এক দম্পতি ও তাদের একমাত্র মেয়ে থাকতো। মেয়েটা শান্তশিষ্ট, আর ওর এই স্বভাব দুর্ভাগ্যক্রমে ওর জন্য খারাপ হলো। মেয়েটিকে ওর বন্ধুরা মানসিক নির্যাতন করত, যার ফলে সে হতাশায় ভুগছিল। এর কারণেই ও আত্মহত্যা করেছিল, এবং ওর আত্মা দুঃখ ও ক্রোধে ভরা। শুধুমাত্র ওদের উপর প্রতিশোধ নেয়নি, এখন অসাবধান পুরুষদের ওই বাড়িতে টেনে এনে ফাঁদে ফেলে এবং তাদের প্রাণ কেড়ে নেয়। আমি কাঁপতে কাঁপতে বুঝতে পারলাম যে আমি একটা ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা পেয়েছি। আমি কখনোই ভুলতে পারবো না সেই হিমশীতল সাক্ষাৎ, সেই হিমশীতল ফিসফিসানো, এবং মাঠের প্রান্তে একলা বাড়ির সেই হিমশীতল সত্য।